দেখতে পাচ্ছি সারা রাত অনেক তাণ্ডবের পর ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আজ দিনেও কিন্তু অনেক কিছু হচ্ছে। আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, সেনাপ্রধান কি করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনাপ্রধান মিস্টার ওয়াকার, এই দুজনকে। দর্শক, সেনাপ্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে? এদিকে আবারও ডক্টর ইউনূসের বাসভবনের সামনে তুলপাড় কাণ্ড হচ্ছে। শিক্ষার্থীদের আক্রমণে ডক্টর ইউনূস, উপদেষ্টা ও রাষ্ট্রপতি কঠিন বিপদে। সেনাপ্রধানও তুপের মুখে আছেন। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা মাহফুজ আলমের সাথে শিক্ষার্থীদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না, আর ছেলেরা প্রত্যেকে নিজেদেরকে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, তারপর হচ্ছে মাহফুজ, হান্নান এই লেভেলের মনে করেন। এটার উল্টো দিকে সেনাপ্রধানের অবস্থান কি? বর্তমান বাংলাদেশে 3 বাহিনীর আলোচনা চলছে বাংলাদেশ সেনানিবাসে। সমস্ত ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি একটা নোটিশ দিয়ে রাখছে। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার অভিমুখেও তারা রওনা হয়েছে এবং দুপুর 12:30টার পর লং মার্চে বাধা দেয় পুলিশ। বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন নেয় পুলিশ শিক্ষার্থীদের উপরে। মাথার উপরে আপনার জোতাল বাড়ি দিতেছে আপনার স্টুডেন্টরা। আসলে এই অভ্যুত্থান আপনার ব্যর্থ হইতে আর বেশি সময় কিন্তু নাই। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। যে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে না এবং তারেক রহমানের আগে বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই কথাটি মনে রাখবেন। কেউ বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে, কেউ বলছেন সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কি জন্য, কেউ বলছেন সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে, প্রফেসর ইউনূসের সরকারের বিপক্ষে কাজ করছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। 5 আগস্টের পর তার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল, তবে কোনো এক অজানা কারণে সে দাবি পূরণ করেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখনো মাঝে মাঝে সে দাবির পুরনো সুর সামাজিক মাধ্যমে ভেসে ওঠে। রাষ্ট্রপতির পদত্যাগ এবং আরো অনেক বিষয় নিয়ে দেশ আবার উত্তাল হয়েছে। ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আন্দোলন হচ্ছে, তাণ্ডব হচ্ছে। দর্শক শ্রোতা, গতকাল রাত থেকেই সাধারণ শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে যায় এবং তারা আন্দোলন করে। আপনারা একটা ভিডিও ক্লিপ দেখেছেন যে উপদেষ্টা মাহফুজের উপর বোতল ছোড়াও কিন্তু হয়েছে। দর্শক শ্রোতা, দেশের রাজনীতি এবং ক্ষমতায় বসা নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য চারদিকে ছড়িয়ে যাচ্ছে। একদিকে সেনাপ্রধানকে নিয়ে, রাষ্ট্রপতিকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক বিষয় নিয়েও কিন্তু অনেক তথ্য আমাদের কাছে আসছে। দর্শক শ্রোতা, দেশের রাজনীতির পরিস্থিতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং এই আন্দোলনটা যে হচ্ছে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে, এইটা কিভাবে সমাধান হয় এবং তাদের দাবিগুলা কি, সবকিছু আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের আজকের এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। দর্শক, সেনাপ্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে? সেনাপ্রধানকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা কেন? সেনাপ্রধানকে নিয়ে বিশেষ করে বিদেশে অবস্থানরত কেউ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তারা নানা রকমের কথা বলছেন। সেগুলো কি কোনো ভিত্তি রয়েছে? কেউ বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে, কেউ বলছেন সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কি জন্য, কেউ বলছেন সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে, প্রফেসর ইউনূসের সরকারের বিপক্ষে কাজ করছে। এরকম আলোচনা কেন আসলো? কেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? কেন সেনাপ্রধানকে দোষারোপ করা হচ্ছে? কি আসলে উদ্দেশ্য? পেছনের কাহিনীই বাকি। এই যে রটনাগুলো রটানো হচ্ছে এগুলো কি সত্য? যদি সত্য হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য কি মারাত্মক পরিণতি বয়ে আনবে না? বলছিলাম সেনাপ্রধানকে নিয়ে এত কথা কেন হচ্ছে? সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের কথা ছড়িয়েছে। তিনি বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন এবং সেনাবাহিনীর মধ্যে তিনি বলেছেন যে বঙ্গভবনে যে কোনো সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে লং মার্চ হতে পারে, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। সেই লং মার্চ যেন ঠেকানো যায় সেই কারণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আবার কেউ বলছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কটা রিসেন্ট ভালো যাচ্ছে না, সেনাপ্রধান চাননি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে, সেই কারণেই প্রফেসর ইউনূস সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন। সেটা নিয়ে সেনাপ্রধান বেশ উদ্বিগ্ন এবং সেনাবাহিনীর মধ্যে এক ধরনের জরুরি অবস্থা জারি করে রেখেছেন আনঅফিসিয়ালি, যেন সেনাবাহিনী
10 মিনিটের নোটিসে মুভ করতে পারে এরকমভাবে প্রস্তুত করে রেখেছেন। সবগুলোই আলোচনা, কিন্তু এই আলোচনাগুলো কেন হচ্ছে, এর পেছনের কোনো ভিত্তি কি আছে? এদিকে সেনাপ্রধানের ব্যাপারে সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ফ্যাসিবাদপন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার চেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেনাপ্রধানের নেতৃত্বে কিছু জেনারেল আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা এখনও ইন্ডিয়ার প্রভাবের অধীনে কাজ করছেন। সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জোর করে কোনো ঘোষণা দেওয়ানো। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল, যার জন্য এদের কঠোর শাস্তি প্রাপ্য। এরপরে তিনি লিখেছেন, গতকাল সেনাপ্রধান বেশ কিছু অফিসারের সাথে বৈঠক করেছেন। এরপর গুজব রটে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস নাকি সেনাপ্রধানকে অপসারণ করতে চান। আচ্ছা, সেনাপ্রধানকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে এত সমালোচনা কেন? বর্তমান সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর হচ্ছে সেনাপ্রধান মিস্টার ওয়াকার, এই দুইজনকে সরিয়ে দেওয়ার একটা চরম পায়তারা চালাচ্ছে এবং এই দুইজনকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই বর্তমান বাংলাদেশ সেনানিবাসে চরম উত্তেজনা দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই দুইজন ব্যক্তির সাথে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাঙালিত্বর সার্বভৌমত্ব জড়াই আছে। চলুন তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে ভাই, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপনার সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে আরো অনেকেই বর্তমান এক এক ধরনের কথাবার্তা বলতে শুরু করছে। মানে কি কথা? সেটি হচ্ছে ভাই, সেনাবাহিনী বর্তমান হাসিনাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে, আওয়ামী লীগকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে, রাষ্ট্রপতির সাথে বা রাষ্ট্রপতিকে দিয়ে বড় একটি ঘোষণা দেওয়ার পায়তারা চালাচ্ছে এই সেনাপ্রধান মিস্টার ওয়াকার। এটাকে কেন্দ্র করেই সবার আগে যে কাজটা বর্তমান এই বৈষম্য বিরোধীরা চালাচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ। কারণ রাষ্ট্রপতিকে যদি সরানো যায় তাহলে সেনাপ্রধানকে, যেই নতুন রাষ্ট্রপতি আসবে, সেনাপ্রধানকে আপনার জাস্ট 2 মিনিটে তাকে পদত্যাগ করিয়ে বা তাকে অবসরে পাঠাতে পারবে এবং তার জায়গায় তাদের চয়েস মোতাবেক অন্য একটা সেনাপ্রধানকে তারা নিয়োগ করতে পারবে। আচ্ছা, এর এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তার ভূমিকা কি, কিংবা আপনার এই যে তারা যে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাতে চায়, এটার উল্টো দিকে সেনাপ্রধানের অবস্থান কি সে বিষয়ে কথা বলি। সবার আগে বলি যে বর্তমান বাংলাদেশে 3 বাহিনীর আপনার আলোচনা চলছে বাংলাদেশ সেনানিবাসে। উল্টো দিকে আপনার সমস্ত ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি জরুরিভাবে একটা নোটিশ দিয়ে রাখছে যে দেশের বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার জায়গায় আপনার রাখার জন্য বা দেশকে আপনার স্থিতিশীল রাখার জন্য, দেশের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য যদি কোনো অবস্থানে জরুরি অবস্থান, যে কোনো স্টেপ যদি নিতে হয়, সমস্ত ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জরুরিভাবে একটা নোটিশ প্রদান করে। বর্তমান আমাদের বাংলাদেশে সেনানিবাসে কি পরিমাণ ভয়ঙ্কর একটা পায়তারা চলতেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে বর্তমান আমাদের দেশে স্বাধীনতা আর হচ্ছে পাকিস্তানিকামি, মানে এই দুইটার লড়াই চলতেছে। যারা নাকি আমরা স্বাধীনতার পক্ষে, তাদের আপনার কি বলে মানুষ কিংবা সংখ্যা খুবই কম। কারণ এখানে সবচেয়ে বড় আপনার যে দুইটা দল, বিএনপি আর আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের তো বর্তমান কোনো অস্তিত্ব নাই, তো অস্তিত্ব আছে কার? বিএনপি কিন্তু এই বিষয়ে কোনো কথাবার্তা বলতেছে না। উল্টো দিকে সেনা প্রধানকেও সরিয়ে দেওয়ার একটা চরম পায়তারা চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস। এখন এই সেনাবাহিনীকে নিয়ে বা আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে যেই পায়তারা বা তাদেরকে সরানোর জন্য যেই ষড়যন্ত্র চালাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার, এটা কি সাকসেস হবে? শুধু এটাই না, আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি যেই জরুরি নোটিশ দিয়ে রাখছে সমস্ত ক্যান্টনমেন্টে এবং 3 বাহিনীর প্রধানের সাথে দফায় দফায় সেনানিবাসে মিটিং, আপনার ছোট থেকে বড়, বড় থেকে মাঝার, কিংবা যারা নাকি অফিসার আছে তাদের সবার সাথে সেনাপ্রধান নিজে মনে করেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছে। মাথার উপরে আপনার জোতার বাড়ি দিতেছে আপনার স্টুডেন্টরা। আসলে এই অভ্যুত্থান আপনার ব্যর্থ হইতে আর বেশি সময় কিন্তু নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যে ছাত্ররা, ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে একজন স্টুডেন্ট মারা গেছে, তাকে আপনার মেরে ফেলা হয়েছে। সেই বিষয়ে আসলে ব্রিফিং করতেছে, বিশেষ করে এই যে উপদেষ্টা মাহফুজ আলম, সে ব্রিফিং করা অবস্থায় কিন্তু তার উপরে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা তার উপরে কিন্তু বোতল নিক্ষেপ করে। আসলে এগুলো যদি চলতে থাকে কন্টিনিউ, দেখা যাবে কি যে এই যে গণ অভ্যুত্থান বা তারা যাই বলুক না কেন, কারণ একটি রাষ্ট্র দখল করা
যতটুকু সহজ, সেই রাষ্ট্রটি আপনার পরিচালনা করা কিন্তু এর চেয়ে আরও বেশি কঠিন। কারণ যদি তারা কিন্তু সেই ঐক্যবদ্ধ ইয়াতে কিন্তু তাদের নাই, কারণ তারা এখন দলে দলে বিভক্ত হয়ে গেছে। দলে দলে বিভক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে লোভ। ইতিমধ্যে যে লোভ ইতিমধ্যে ছাত্রদের কাছে কাজ করতেছে, তাদের অন্তরে যে লোভ কাজ করতেছে, এই লোভের যে আপনার পরিণাম সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। যারা ইতিমধ্যে আপনার যেমন হাসানাত আব্দুল্লাহ, সার্জিস যেমন 24 ঘন্টাই আপনার বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকতো, কত সুন্দর সুন্দর ভাষণ তারা দিত মানুষকে, তারা মন গলিয়ে নিত। অথচ দেখবেন কি তারাই কিন্তু 2 মাসের ব্যবধানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ প্রধানমন্ত্রীকে আপনার দেশ ছাড়া করেছে। কিন্তু এখন তারা যেভাবে রাষ্ট্র ইতিমধ্যে দখল করেছে, রাষ্ট্র দখল করা আর হচ্ছে এই দেশটিকে চালানো মানে এক সমান মানে কথা না। কারণ তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছে যে তাদের সব দিক দিয়ে তাদের যেই আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই পরিস্থিতি যদি ট্যাকেল দিতে না পারে, সামনের আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরও অনেকটা ভয়াবহ হবে। ইতিমধ্যে যে ছেলেটি মারা গেছে, ছাত্র দলের পরিচয় দেওয়া হচ্ছে, তার আইডিতেও গিয়ে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেও কিন্তু স্ট্যাটাস দিয়েছে। 2017 সালের একটি স্ট্যাটাস দেখলাম, সে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। অথচ ছাত্রদল দাবি করতেছে যে তাদের একজন পরীক্ষিত নিয়মিত একজন কর্মী সে ছিল। কিন্তু আসলে দিন শেষে আমরা যাই নাটকগুলো দেখতেছি ইতিমধ্যে, এগুলো হচ্ছে এর আড়ালে আর কত কিছু আমাদের দেশে ঘটে যাচ্ছে যেগুলো আমাদের এখনো আমরা অজানা রয়েছি। যেমন ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে, তারপর আপনার করিডোর দেওয়া হয়েছে, তারপর আপনার সেন্ট মার্টিন দ্বীপ ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে বা আমাদের হাতে নেই বললেই চলে। আসলে এই দৃশ্যগুলো বা এই ইস্যুগুলো সামনে নিয়ে এসে আমাদেরকে তলে তলে তারা যে কাজগুলো করতেছে এগুলো আমরা যাতে করে না জানি এই জাতি, এই জন্য কিন্তু তাদের একটার পর একটা ইস্যু সামনে আসতেছে। যেমন আজকের যে পরিস্থিতিটা দেখলাম যে তাকে আপনার বোতল দিয়ে মাথায় নিক্ষেপ করছে বোতল, এগুলো আসলে লজ্জাজনক বিষয়। কারণ ইতিমধ্যে তাদের এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে এবং কি এটি অচিরেই আপনারা দেখবেন যে এর ফলাফলও কিন্তু তারা ভোগ করবে। কারণ তারা বুঝতে পারেনি যে এই রাষ্ট্রটি দখল করে তারা যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কারণ ইতিমধ্যে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে এই দেশের। কারণ বিক্ষুব্ধ জনতা, সাধারণ মানুষ যখন বুঝতে পারবে যে আসলে আমরা আগে ভালো ছিলাম, এই রাষ্ট্রকে জোরপূর্বকভাবে দখল করা হয়েছে এবং একজন বৈধ গভর্নমেন্টকে তারা সরিয়ে দিয়েছে তাদের লাভের জন্য এবং কি তারা এখন বেনিফিট হচ্ছে, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত এই জাতি বুঝতে না পারবে। মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। 5 আগস্টের পর তার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল, তবে কোনো এক অজানা কারণে সে দাবি পূরণ করেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখনো মাঝে মাঝে সে দাবির পুরনো সুর সামাজিক মাধ্যমে ভেসে ওঠে। রাষ্ট্রপতির পদত্যাগ, বঙ্গভবন নিয়ে মাঝে মাঝে গুজব ভাসে নেট দুনিয়ায়। একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রশ্ন হলো, বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে কেমন আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? সূত্রগুলো বলছে এক প্রকার বঙ্গভবনের 4 দেয়ালের মাঝেই বন্দী তিনি। গত 4 মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে, বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে। এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। সাংবিধানিক অন্য পোস্টগুলোতে তিনি নিয়োগ দিয়ে থাকেন। যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয়, তবে ক্ষমতা যাই হোক না কেন 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে। এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান তখনকার জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তার আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে 5 আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সময়ে সময়ে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে। সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল থাকলেও গত 4.5 মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমে চোখে পড়েনি। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে 5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে। বঙ্গভবনের এক কর্মকর্তা বলেছেন, বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে। দর্শক, খবর হলো বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ, যেমন 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে, 16 ডিসেম্বর বিজয় দিবস এবং
এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের 4 দেয়ালের মধ্য থেকে বের হননি, বলা ভালো বের হতে পারেননি। তাহলে সবশেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়েছিলেন? এসব দিবস ছাড়া রাষ্ট্রপতি সবশেষ বঙ্গভবন থেকে বের হন প্রায় 11 মাস আগে 2024 সালের 28শে জুন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কোনো বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল 1 বছর আগে 2024 সালের মে মাসে তিনি সবশেষ কোনো বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর অর্থ হলো গত 1 বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি, এমনকি এবার জাতীয় ঈদগাহেও নামাজ পড়তে যেতে পারেননি। রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি 2 ঈদের প্রতিটি জামাত পড়তেন জাতীয় ঈদগাহে। তবে 5 আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার নামাজ পড়েন জাতীয় ঈদগাহে আর রাষ্ট্রপতি পড়েন বঙ্গভবনে। বঙ্গভবনে এবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল বেশ ছোট আকারে। দর্শক, যেখানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় আচার ছাড়া বঙ্গভবন ছেড়ে ঢাকার কোথাও যেতে দেখা যায় না, সেখানে ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে তার যাওয়ার প্রশ্ন কি তোলা যাবে? সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না, অথবা আরেকটা জিনিস তারা বুঝতে পারতেছে না। তারা প্রত্যেকেই নিজেরে উমায়মা মনে করেন আমাদের নারী শিক্ষার্থীরা, আর ছেলেরা প্রত্যেকে নিজেদেরকে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, তারপর হচ্ছে মাহফুজ, হান্নান এই লেভেলের মনে করেন। তারা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য নাই, কিন্তু আছে না নাই গতকালকের ঘটনার পর থেকে নিশ্চয়ই আপনাদের বোঝা হয়ে গেছে ভাই তারা নেতা। এটা আপনার বুঝতে হবে, তারা সমন্বয়ক ছিলেন, তারা নেতা। তারা যমুনার সামনে আন্দোলন করতে গেলে সেখানে ঠান্ডা পানি খাওয়াইছে, ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া ছড়ছে, পুলিশ সেখানে সংযম প্রদর্শন করছে, সুন্দর সার্ভিস দিয়েছে। সাধারণ ছাত্রীরা অনেকে ভাই বানিয়েছে ছাত্ররা যে এটা মনে তাদের সাথেও ঘটবে, বাট তাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে যে হাসটার সার্জিসদের সাথে তোমরা তোমাদের তুলনা কেন করছো বাবা? তো এই যে চেইতা যে লাভটা কি হইলো? স্টুডেন্ট এক অংশ দেখছেন আপনারা যে দৃশ্যটা, রাইগা গিয়া নিজেদেরকে সার্জিস হাসনাতদের মতন মর্যাদার মধ্যে না পাওয়া, তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন, টিয়ার শেল, নিক্ষেপ, কেউ কেউ বলছেন আওয়ামী লীগের পুলিশ ফিরে আসছে, এরকম নানান বক্তব্য দিনভর ছিল। দিন শেষে যখন বিষয়টাকে শর্ট আউট করার জন্য আমাদের কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি শিক্ষার্থীদের সাথে নানান বক্তব্য দিয়া যখন বিষয়টা একটু কি বলা হয় যে আপনার শিক্ষার্থীদের বিষয়ে যখন যমুনায় গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একটি দল, তো পরবর্তী সময় সেখান থেকে বের হয়ে আসার সময় আপনার উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে আসেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কারণ তিনি কথা বললে হয়তো ছাত্ররা মানবে। বাট উনি যখন মাইক নিয়েছেন তখনই ছাত্রদের ভুয়া ভুয়া শব্দ কিন্তু শুরু হয়েছিল। তারপরে পুলিশের ইস্যুতে যেই মাত্র তিনি একটু কথা বলতে গেলেন, উস্কানিমূলক শব্দটার পরে দেখলাম উপর থেকে বোতল ছোড়া হয়েছে, হয়তো পানি ভর্তি অথবা পানি ছাড়া। কেউ আবার ট্রল করে বলছেন মীর মুগ্ধ আসমান থেকে তার উপরে বোতল মারছে। এগুলো হচ্ছে ট্রলিং ইস্যু। আর যতগুলা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখবেন, গতকালকে জবি শিক্ষার্থীরা, নার্সিং এর শিক্ষার্থীরা সবাই মনে করছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কোনটা? এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নেই, কিন্তু তারা বলতেছে পুরাটাই তো বৈষম্য। কাউকে ঠান্ডা পানি খাওয়াবেন, ওয়াটার ক্যাননের হাওয়া দিবেন, আর আমাদেরকে বৃষ্টির মধ্যে ধাওয়া দিবেন, টিয়ার শেল মারবেন, আহত হব। এখন বুঝতে হবে যে আন্দোলনের সাথে সমন্বয়করা কানেক্টেড, এটার কালার আলাদা। তো তোমরা যদি আগামীতে আন্দোলন করতে চাও তাহলে তোমাদের উচিত সমন্বয়কদেরকে সাথে নিয়ে আসা। এবার নিজেরা রাস্তায় নাইমা যে কোনো আন্দোলন করতে গেলে ঢাবি ভিসির ভাব দেখছেন নেই, মার বেটা আমাকে মার। আমি ভাবি নাই যে ওনার এরকম একটা অ্যাংরি রূপ আছে, মর্দ পুরুষ। ঢাবিতে এমন ভিসি দরকার মনে হয় নাকি? মানে সাহসের লেভেল দেখছেন। অবশ্যই সাহসের পিছনে অনেকেই বলছেন যে তিনি সম্ভবত জামাত কর্তৃক নিয়োগপ্রাপ্ত অথবা জামাত কর্তৃক সুপারিশপ্রাপ্ত, আবার এনসিপির আশীর্বাদ পুষ্ট। কারণ ওনার এই ভিডিওর ইস্যুতে ছাত্রদল যখন তার বিরুদ্ধে অভিযোগ করেছে তখন আবার সার্জিস হাসনাতরা ওনার পক্ষে অবস্থান নিয়েছেন। তো অনেকে মনে করে যে এনসিপি জামাত ভাই ভাই তারা মিলাজিলা ওনারে নিয়োগ দিছে, ওনার গায়ে কোনো রকম হইলে ছাত্রদল ওনারে মানে কি বলা হয় যে বরখাস্ত না, পদ থেকে আহ্বান জানাচ্ছে। এত সোজা। মাঠের শক্তিতে এখনো ছাত্রদলের তুলনায় এনসিপির পাওয়ার বেশি। বিশেষ করে কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে দেখলে অটো পাওয়ার রাস্তা থেকে ক্রিয়েট হয় ছাত্রছাত্রীদের মধ্যে, যেটা ছাত্রদল এখনো প্রমাণ করতে পারেনি, অথবা আমরা দেখছি না ওইরকম কার্যকরী কোনো ভূমিকা তাদের বক্তব্যে আন্দোলনের দামিয়ে। যে ছাত্ররা সৌম্য যে না সাম্য ছেলেটা মারা গেল, এই ইস্যুতে তারা আন্দোলনটাকে যেভাবে জমাইতে চাচ্ছে পারতেছে না। অপরদিকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা মনে করছে মাহফুজের মাথায় বোতল পড়ছে, এটা ঠিকই আছে।
কেন? কারণ তাদের সাথে এই সরকার বৈষম্য করছে। এখন দেখেন, যেই পরিমাণ দাবি দেওয়া, যেই পরিমাণ আন্দোলন প্রতিদিন, মানলেও সরকার কয়টা মানবে? আজকে এই বিশ্ববিদ্যালয়টা মানলে কালকে ওই বিশ্ববিদ্যালয়, প্রত্যেকের কাছেই নিজের সমস্যাটা বড় মনে হচ্ছে। যতগুলা আন্দোলন হচ্ছে, আপনি দেখেন সিটি কলেজ, অমুক টমুক বিভিন্ন যে আন্দোলনগুলো হয় বিভিন্ন সময়, বা যে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা বা ছাত্ররা প্রত্যেকে মনে করে আমাদের দাবিটা যৌক্তিক, আমারটা আগে হওয়া উচিত। এরকম যদি সবার দাবি দেওয়া পূরণ করতে থাকে সরকারের জন্য এটা কষ্ট করে, এটা বোঝাদায় হয়ে যাবে। চাইলেই তো আর দেওয়া যায় না, এটা তো একদিনের জন্য না, এটা কন্টিনিউ প্রসেসিং একটা ইস্যু। তো উপদেষ্টা মাহফুজের মাথায় এই বোতল নিয়ে আমি দেখছি আমাদের সমন্বয়করা, বাংলাদেশের অনেকেই, শিবির সহ শুরু করে সবাই এটা নিয়ে মানে কি বলা হয় যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন যে আরো খারাপ দুর্ঘটনা তো ঘটতে পারতো। নিরাপত্তা ইস্যুরও সামনে আসছে, যদিও মাহফুজ বোতলের ঢিল খেয়ে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন সম্ভবত। আপনার শক্তভাবে একটা বক্তৃতা কিংবা একটা আলটিমেটাম দিলেন এই অন্তর্বর্তীকালে সরকারকে। আমি দীর্ঘ বছর কেন বললাম, কারণ ভাই জবে থেকে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকে বিএনপির কিন্তু শক্ত কোনো অবস্থান আমরা কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, বিএনপি কেন হঠাৎ করে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আপনার 7 দিনের আলটিমেটাম দিলেন নির্বাচনকে কেন্দ্র করে? তাহলে কি বিএনপি অনেকটা বুঝতে পারছে যে সামনের নির্বাচন বাংলাদেশে হবে না? কিংবা যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, নেক্সট টার্গেট আপনার এই বিএনপি, জামায়াতকে পর্যন্ত নিষেধাজ্ঞা করে দিছে, কারণ জামায়াতের যেই দাঁড়িপাল্লা মার্কাটা সেটা দিবে না অন্তর্বর্তীকালে সরকার। এখন টার্গেট হচ্ছে বিএনপি। তাহলে কি বিএনপি সেই আবাসটা পাইছে, বা বিএনপির কি ঘুম ভাঙছে যে অন্তর্বর্তীকালে সরকার এদেরকে ধরতে যাচ্ছে? এর জন্যই কি বেগম জিয়া 7 দিনের আলটিমেটাম দিলেন যে 7 দিনের ভিতরে আপনার নির্বাচনের কাজ শেষ করতে হবে বা নির্বাচন দিতে হবে, আর যদি না দেন তাহলে আপনার এদেরকে চরমভাবে পেটাবে বিএনপি বা রাজপথে ভয়ঙ্কর অবস্থান নেবে। এখন কথা হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে আপনার 7 দিনের আলটিমেটাম দিলেন যে 7 দিনের ভিতরে নির্বাচন হতে হবে। এখন কথা হচ্ছে ভাই, 7 দিনে কি নির্বাচন সম্ভব? মানে সংস্কারের যে একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এই কথাটা আমার না ভাই, এই কথাটা হচ্ছে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে সংস্কার। আদেও কি এই বেগম জিয়া তিনি যে বলছে যে 7 দিনের ভিতরে নির্বাচনের কাজ শেষ করতে হবে কিংবা দিতে হবে, এখন এটা কি পসিবল? যদি এই প্রসঙ্গে আমি বলতে চাই 100% পসিবল। কেন পসিবল? আমি একটা কথা বল, শোনেন। বর্তমান বাংলাদেশে যদি ধরেন যে এই সমন্বয়কারীরা যে সংস্কার নামে তারা যে মুখ দিয়ে ফেনা তুলতেছে, দেশে সংস্কার কতটুকু হয়েছে সেটা আমি, আপনি বা আমরা সবাই জানি। দেশে কতটুকু সংস্কার করা হয়েছে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায়, তাই না? তো বর্তমান আপনার 7 দিনের ভিতরে নির্বাচন দেওয়া ইম্পসিবলের কোনো কারণ নাই। তো 7 দিনের ভিতরে কি বেগম জিয়া নির্বাচনে চাইছে না অন্য কিছু চাইছে? বেগম জিয়ার বক্তব্য হচ্ছে 7 দিনের ভিতরে নির্বাচনের যে রুট ম্যাপ সেটি দিতে হবে ফাইনাল একদম ডকুমেন্টস করে, যে 7 দিনের পরে বাংলাদেশে অমুক তারিখে নির্বাচন হবে, হবে মানে হবে। এই ধরনের একটা আপনার চরম বক্তব্য রাখলেন বেগম জিয়ার পক্ষ থেকে। 7 দিনের ভিতরে আর কোনো তালবাহানা চলবে না, অন্তর্বর্তীকালে সরকারের আর কোনো তালবাহানা আমরা মানব না। যদি 7 দিনের ভিতরে নির্বাচন অন্তর্বর্তীকালে সরকার না দেয় তাহলে বিএনপি ঢাকার রাজপথে নামবে এবং সমন্বয়কারী কিংবা ডক্টর ইউনূস সহ যে বাজার আছে তাদের অবস্থান অনেকটা বা তাদের অবস্থা অনেকটা ভয়ঙ্কর হবে। আচ্ছা, বিএনপি কি এটা শুধু দেখানোর স্বার্থে দিছে নাকি তারা আদেও আপনার বাস্তবতাটা বুঝতে পারছে? কোনটা? বর্তমানে আপনার আওয়ামী লীগ যে এত বড় একটা সমর্থককারী দল, এই দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে দিছে। উল্টো দিকে আপনার বিএনপির তো কোনো অবস্থানই নাই বর্তমান বাংলাদেশে, তারা ঢাকার রাজপথে পর্যন্ত নামতে পারতেছে না। তাহলে কি বিএনপি ভয়ে 7 দিনের আলটিমেটাম দিল? কোনটা? বর্তমান বিএনপি আসলে খুবই দুশ্চিন্তার ভিতরে আছে, কারণ এই অন্তর্বর্তীকালে সরকার কোন সময় কোন স্টেপ নিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট নয়। এটার জন্যই 7 দিনের আলটিমেটাম। এখন দেখার বিষয় যে 7 দিন পরে বা 7 দিনের ভিতরে যদি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপনার এই আলটিমেটাম যদি না মানে তাহলে বিএনপি কি আদেও রাজপথে নামবে, নাকি শুধুমাত্র ভয় দেখানোর জন্য একটা ভাষণ কিংবা বক্তব্য দিলেন বা একটা আকার ইঙ্গিত দিলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বা অন্তর্বর্তী সরকারকে? কোনটা? এটি হচ্ছে 7 দিনের ভিতরেই আমরা এটার বাস্তবতা বা এই বক্তব্যের পিছনের আসল রহস্যকে এটা আমরা দেখতে পারবো। আর যদি সত্যি হয় তাহলে অন্তর্বর্তীকালে সরকারের এই দফায় খবর হয়ে যাবে, এটা 100% শিওর। কারণ বিএনপি যদি এবার রাজপথে সত্যি নামে তাহলে সমন্বয়কারী এদের অবস্থান বা এদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে। ডক্টর ইউনূসের শেষ 3 টার্গেট,
এই 3টা টার্গেট নিয়েই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসকে ধরে এনে ছাত্ররা বসিয়ে দিয়েছে, তিনি প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন? এত সোজা? এগুলা সকল কিছু কিন্তু আপনারা যা দেখছেন বাস্তবে কিন্তু তা ছিল না। ভিতরগতভাবে অনেক ধরনের মাস্টার প্ল্যান ছিল, অনেক প্ল্যানিং ছিল, অনেক টাকা ইনভেস্ট ছিল। এখানে ডক্টর ইউনূসও ইনভেস্ট করেছে। এবং ডক্টর ইউনূস কেন এগুলা করেছে, কেন প্ল্যানিং করেছে? ডক্টর ইউনূসকে যখন শেখ হাসিনা বেশি প্যারা দিচ্ছিল এবং জেল হাজতে প্রেরণ করে দিবে এমন এমন অবস্থা, তখন তিনি এই সকল ব্যাপারগুলা ইগোতে নিয়ে ফেলেছিল। তিনি তখন চিন্তা করেছিল আমি এই টাকা দিয়ে আর কি করবো, আমার মান সম্মান বলতে আর কিছুই নেই। তখন তার সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করছে এবং সর্বোচ্চ প্ল্যান এবং সর্বোচ্চ টাকা ব্যবহার করেই কিন্তু তিনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন। তার কি কোনো টার্গেট নেই? অবশ্যই তার টার্গেট আছে। এখন তার প্রথম টার্গেট ছিল যে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কর্নার করে ফেলা এবং আওয়ামী লীগকে কোনো রকম যাতে দাঁড়াতে না পারে সেদিকে খেয়াল রাখা, আর আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলকে কোণঠাসা করে রাখা এবং ঘরবাড়ি ছাড়া করা। শেষ যে স্টেপটা ছিল আওয়ামী লীগের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়া, এবং আওয়ামী লীগকেও নিষেধাজ্ঞা কিন্তু করার প্রক্রিয়া চলছে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 সাকসেস হতে পারেনি, স্টেপ 3ও কিন্তু সাকসেস হতে পারেনি। এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে প্ল্যানিং করে এই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করানোর জন্য, পেশাদ দিয়ে বা অপসারণ বা বরখাস্ত করার জন্য, কিন্তু বিএনপি এটাতে সাই দেয়নি, আরো অনেক দল সাই দেয়নি। সে কারণে অনেক চেষ্টা করার পরেও কিন্তু ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে। এসব কথিত সমন্বয়ক যারা, তারাও ব্যর্থ হয়েছে। এই যে ওয়াকারুজ্জামান আছে সেনাপ্রধান, তাকেও কিন্তু বরখাস্ত করার অনেক চেষ্টা চলতেছে, অনেক প্ল্যানিং চলতেছে ডক্টর ইউনূসের। এবং শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু একটা চিঠি পাঠিয়েছে যাতে সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়, প্রেশারও ক্রিয়েট করা হয়েছে। কিন্তু আমি যে ওই একটা ভিডিও করলাম যে সেনাপ্রধান এবং শাহাবুদ্দিন চুপ্পু একজন আরেকজনের পরিপূরক, এটাই হচ্ছে মেইন কথা। এখন এই 3টা জিনিস যদি সাকসেস হয়ে যায় ডক্টর ইউনূস, তাহলে তিনি সর্বা হয়ে যাবে বাংলাদেশের। আমৃত্যু তিনি বাংলাদেশে যাই বলবে তাই হবে, যা ইচ্ছা তাই করতে পারবে। কোনো ভ্যালু থাকবে না আওয়ামী লীগের, কোনো ভ্যালু থাকবে না বিএনপির, যদি একত্রিত হয়ে কোনো রকমের আন্দোলন সংগঠিত না করে, এই ডক্টর ইউনূসকে পরাজিত না করে। যদি এই 3টা জিনিস সাকসেস হয়ে যায়, 1 আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, 2 শাহাবুদ্দিন চুপ্পুকে বরখাস্ত বা অপসারণের মাধ্যমে সরিয়ে দেওয়া, এবং সেনাপ্রধানকে বরখাস্ত বা অপসারণের মাধ্যমে সরিয়ে দেওয়া, তখন এই 2টা পদে শাহাবুদ্দিন চুপ্পুর পদে তার মাইম্যান এবং আর্মি প্রধানের পদে তার মাইম্যান থাকবে। সম্পূর্ণ পাওয়ার তখন ডক্টর ইউনূসের হাতে চলে আসবে। দিক দিয়ে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তার হাতে আছে, মিলিটেন্ট বাহিনী রাজপথে ফাইটের জন্য। দ্বিতীয় আর্মি তার হাতে থাকবে, তৃতীয় পুলিশ আছে, চতুর্থ রাষ্ট্রপতিও তার কাছে থাকবে। তার সাথে খেলা তখন টাফ হয়ে যাবে। বিএনপি তো দাঁড়াতেই পারবে না রাজপথে যদি আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আন্দোলন না করে নির্বাচনের জন্য। আর নির্বাচনের কথা মুখও নেওয়া যাবে না। নির্বাচনের জন্য নিলেও আপনাদের তখন সমস্যা আছে, কারণ আপনারা যারা সাধারণ তৃণমূলের কর্মী আছেন বিএনপির, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপার আপনারা অনেক খুশি হচ্ছেন। এটা হিতে বিপরীত হয়ে যাবে এবং বুমেরাং হয়ে যাবে। আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের পরিপূরক। একটা শক্ত বিরোধী দল না থাকলে, একটা শক্ত সরকার না থাকলে, তাহলে সে দেশ গণতান্ত্রিক বলা চলে? সে দেশ কি গণতান্ত্রিকভাবে চলতে পারবে? অসম্ভব। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিরোধী দলে লাগবেই, শক্ত প্রতিপক্ষ। তা না হলে আবার কার সাথে রাজনীতি করবেন? গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। এখানে বিশেষ করে সেনাবাহিনী বা সেনাপ্রধানের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, কি হচ্ছে দেশের মধ্যে এবং বিভিন্ন নিউজ যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, অন্যদিকে উপদেষ্টা মাহফুদের বিষয়ে বা রাষ্ট্রপতির বিষয়ে, এইসব নিয়েই কিন্তু এখানে কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এই কথাগুলো দেখে এবং এই বক্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি এবং অনেক নিউজ স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারি। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট আরেকটি ভিডিও করার চেষ্টা করব। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।